আমার পেটে তিল তিল করে বেড়ে উঠছে সম্পূর্ণ বৈধ সন্তান। পেটে হাত দিয়ে মনে মনে আরো বললাম, তোকে কেমন করে আমি পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করব? তা তো মানুষের কাজ হবে না। এমন কাজ যারা করে তারা কি মানুষের আয়তায় পড়ে কিনা আমি জানি না। তারপর সেখান থেকে চলে এলাম। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে জীবনের মতো চোখে জল ধুয়ে আসলাম। পণ করলাম এই পোড়া চোখে আর দুঃখের অশ্রু টলটল করবে না, যদি করে তা যেন হয় আনন্দ অশ্রু। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিলাম। ব্যাগটা হাতে নিতেই রোহান আমার পেছনে এসে বলল, এইবার কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইমা। আমি ওর কথার জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। যার কাছে আমার মুখের কথার কানাকড়ি মূল্য নেই তাকে কিছু বলার চেয়ে না বলাই অনেক ভালো। রোহান বলল, আবারও ভেবে দেখো কাজটা কি ঠিক হচ্ছে কিনা। আমি মাথা না তুলে জবাব দিলাম, এটাই সঠিক সিদ্ধান্ত রোহান। বিশ্বাসের জায়গায় একবার অবিশ্বাস প্রবেশ করলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। রোহান বলল, কিন্তু তুমি কি ভেবে দেখেছো বাইরের পৃথিবীতে আমাকে ছাড়া তুমি কতটা অসহায়? আমি এবার ওর মুখের দিকে তাকিয়ে হেসে বললাম, থাক, তোমার আর আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে। রোহান বলল, তবে কি সব সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করে যাচ্ছ? আমি বললাম, সম্পর্কটা হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি, সেটাই আমার ভুল। এই বলে আমি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। রোহানও আমার পেছন পেছন চলে আসে। রুমের বাইরে দরজা আসতেই রোহান পেছনে এসে বলল, তবে জেনে রেখো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। চিরদিনের জন্য আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। আমার মনে কোনো পাপ বা দুঃখ নেই। আমি দরজার ভেতরের মানুষ নই, দরজার বাইরের মানুষ। তাই চলে যাচ্ছি, ভালো থেকো। সত্যিই তুমি অনেক মহত্ব দেখিয়েছো। আমাকে একজন নষ্ট করে দিয়েছে জেনেও তুমি আমাকে ভালোবাসা দিতে চেয়েছো, সাথে নিয়ে সংসার করতে চেয়েছো। সত্যি বলতে আমি এর যোগ্য নই। কথাগুলো বলে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি সেখান থেকে চলে আসলাম। বাড়ির সামনে এসে কলিং বেল চাপ দিলাম। বাবা বেঁচে থাকলে মনের কথা খুলে বলা যায়। জানি না ভাইয়ারা কি বলে, ভাবিরা কি বলে। সত্যি বলতে মেয়েদের একটাই ঠিকানা যেটা পরিবর্তন হয় না কখনো, তা হলো বাপের বাড়ি। যদিও আমার বাবা নেই, অনেক আগেই মারা গেছে, কিন্তু মমতাময়ী মা বেঁচে আছেন। দু চার কথা হয়তো শুনতে হবে, কিন্তু স্নেহ মাখা বুকে ঠিকই জড়িয়ে নেবেন। এমন পরম শান্তিপূর্ণ আশ্রয় আর কোথায় পাবো? আরো একবার কলিং বেলে চাপ দিলাম। দরজা খুলে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল হালকা বয়সের একটি সুন্দরী মেয়ে। আমি ঢুকতে চাইলে সে বাধা দিয়ে বলল, কে আপনি? আর এমন জোর করে বাড়ির ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন কেন? আমি দরজার ভেতরে ঢুকে জোর গলায় মা বলে ডাক দিলাম, কিন্তু কেউ সাড়া দিল না। আবারও ডাকলাম, তবুও কেউ এসে বলল না, ইমা তুই? আমি মনে মনে কিছুটা দমে গেলাম। ভাবলাম ব্যাপারটা কি, মেয়েটি যত সুন্দরী ঠিক ততটাই রুক্ষ ব্যবহার তার। আমাকে জোর করে বের করে দিতে চাইছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, এই তুমি কে? আমাকে বাধা দাও। জানো আমি কে? আমার এমন দৃঢ়তা দেখে সে আপা আপা বলে ডাকতে থাকে। এমন সময় বড় ভাবি ছুটে এসে আমাকে দেখে বিরক্তি মুখে বলল, ইমা তুই? আমি বললাম, আগে বলো এই বেয়াদব মেয়েটাকে। ভাবি বলল, এটা আমার ছোট বোন। কেন, কি হয়েছে? আমাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। ও রশনি, তুই ভেতরে যা, এটা তো দুলা ভাইয়ের ছোট বোন। রশনি চলে যাবার পর ভাবিকে বলল, ও কি এখানেই থাকে? ভাবি তাচ্ছিল্যের সুরে বলল, তাতে তোমার কি কাজ? তুমি এতদিন পর কেন এসেছো তাই বলো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই কেমন কথা ভাবি? তুমি যে কাজ করেছো তাতে এর চেয়ে ভালো কথা বলা যায় না। আমি তো তোমার সাথে ভদ্র আচরণই করেছি, কিন্তু তোমার ভাই এলে তাও করবে না। আমি ব্যাগ হাতে দুয়ারে দাঁড়িয়ে আছি, কিন্তু ভাবি একটিবারও বলল না ভেতরে আয়। আমার অন্তরে কেমন অস্থিরতা শুরু হয়ে গেল। আমি ভাবিকে ঠেলে দিয়ে মায়ের রুমের দিকে চলে গেলাম। আমি মায়ের রুমের দরজার সামনে গিয়ে মা মা বলে ডাকতে থাকি, কিন্তু কোথাও আমার মা একটিবারও তো জবাব দিলেন না। কই যে গেল? ভাবি পেছনে এসে বলল, তিনি নেই। আমি নিজের অজান্তে কেঁপে উঠে জিজ্ঞাসা করলাম, নেই মানে? ভাবি প্রতি উত্তরে বলল, নেই মানে গত বছর তিনি মারা গেছেন। যাবার আগে তিনি বলে গেছেন এই বাড়ির কেউ যেন কোনোদিনও তোমার সাথে সম্পর্ক না রাখে। আমি অশ্রু ভেজা চোখে ভাবির দিকে তাকিয়ে রইলাম। সে চোখ নামিয়ে নিল। আমি বুঝতে পারলাম তারপরে আমাকে কি বলা হবে। আচ্ছা ভাবি, বুঝতে পারছি, তবু আমি ভাইয়াকে দেখে যাব, ভাইয়ার সাথে দেখা হলেই চলে যাব। এই বলে সোফার রুমের দিকে চলে আসি। সোফায় বসে ভাবছি, হাজার হলেও সে আমার মায়ের পেটের ভাই, বুকে টেনে না নি, কিন্তু আমাকে এই দুর্দিনে একেবারেই ফেলে দেবে না নিশ্চয়ই। একটু পর ভাইয়াকে দরজা খুলে দেয় ভাবি। ভাইয়াকে দেখে ভাবি বলল, তোমার আদরের বোন এসেছে। কি বলছো? ইমা এসেছে? হ্যাঁ, তোমার জন্য সোফায় অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। ভাইয়া এসে আমাকে সোফায় বসে থাকতে দেখে চমকে উঠলেন। আমি মা হারানো নিদারুণ নিষ্ঠুর কষ্টে আহাজারি করে ভাইয়ার বুকের মাঝে আশ্রয় খুঁজতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম, কিন্তু ভাইয়া আমার সরে গেল। ভাইয়ার ভাব দেখে মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমার ছোঁয়া লাগলে তিনি অস্পৃশ্য হয়ে যাবেন। ভাইয়া জোর গলায় ভাবিকে ডাকতে লাগলো, প্রিয়া, এই প্রিয়া, একটু এদিকে এসো।
এসো তাড়াতাড়ি। প্রিয়া এসে পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ওকে বলে দাও, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মা নিষেধ করে গেছেন, হাজার হলেও মায়ের আদেশ বলে কথা। আমি তো তার মতো অবাধ্য সন্তান নয়। আমি বুঝতে পারলাম না আমার মমতাময়ী মা এ কথা বলে গেছেন নাকি এটা ওদের সবার চক্রান্ত আমাকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করার জন্য। যাচ্ছি ভাইয়া, কিন্তু ইফতিয়ার ওর বউ সুমাইয়া কই? ওদের দেখতে পাচ্ছি না যে। ভাবি বলল, এত দরদ তোমার দেখাতে হবে না। ইফতি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে এখন। আশা করি তোমার ভাইয়া কি বলেছে তা তুমি ভালো করেই শুনেছো। জি ভাবি, গেলাম, পারলে একটু দোয়া করিয়েন বলেই আমি বের হয়ে গেলাম। দরজা দিয়ে বের হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছি আর ভাবছি, কই যাব আমি? নেই শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে সবাই পর করে দিল। না জানি কোন পাপ করেছি যার জন্য সৃষ্টিকর্তা আমাকে এতভাবে শাস্তি দিচ্ছে। আমার কেমন জানি দম আটকে আসছে। আর মেয়েটির বুক ভরা আর্তনাদ ও চাপা কষ্ট দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মেয়েটার মা কি মারা গেছে নাকি খুন করা হয়েছে? মেয়েটা এখন কই যাবে? এমন একটা মেয়ে তো রাস্তায় রাস্তায় ঘোরা সম্ভব নয়। মেয়েটির শেষ পরিণতি জানতে কমেন্ট করুন পরের পর্বের জন্য। গল্পটি ভাবনায় হাশেম রাজু।